আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, নিউরন মেডিকেল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউরন মেডিকেল একাডেমি সবসময় চিকিৎসক বান্ধব। তারা সবসময় চেষ্টা করে যে চিকিৎসকদের জন্য তারা বেশি বেশি করে উপকৃত হবে এমন ডেমো সেশনগুলো অ্যারেঞ্জ করার জন্য। সেই হিসেবে আজকে নিয়মিত ডেমো সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। আমরা জানি যে ফিমেল পেশেন্টের জন্য এটা খুবই কমন একটা কেস। এখন এই জিনিসটা হচ্ছে বিনাইন, এটা মোস্ট কমন বিনাইন টিউমার। এখন আমরা এইটা সম্পর্কে জানবো। তবে আমরা যেহেতু হচ্ছে সবসময় পরীক্ষার জন্য ফোকাস করে থাকি, মেনলি এফসিপিএস পার্ট 1 এর জন্য ফোকাস করে থাকি, সেজন্য আমরা আসলে এখানকার সিনারিও বেসড যে কাজগুলো হয়ে থাকে সেগুলো আগে দেখব, তারপর সেখান থেকে একটু ডিটেইলে যাব। আচ্ছা, তো এখানে এফসিপিএস এ এসবিএ পোর্শনে যেভাবে এসে থাকে যে আপনাকে একটা কমন কেসের একটা সিনারিও দিতে পারে, সেখান থেকে আপনাকে কিছু কিওয়ার্ড দিতে পারে, এইখান থেকে আপনাকে ডিডিগুলো এক্সক্লুড করে আসলে ডায়াগনোসিস করতে হবে এবং মাঝে মাঝে আপনাকে ট্রিটমেন্টও চাইতে পারে। এখন এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস সাধারণত এজ ইনক্রিজ করার সাথে সাথে বাড়তে থাকে। যেমন এইটা সাধারণত 30 বছরের পরে দেখা যায়। আমি বলেছি সাধারণত, অর্থাৎ তাহলে তো ব্যতিক্রম আছেই। এভারেজে আমরা দেখি যে 35 থেকে 45 বছর বয়সী যারা উইমেন আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তবে নালিপেরাস উইমেনদের ক্ষেত্রে এটা হওয়ার পসিবিলিটি বেশি। এবং তার সাথে এখানে কিন্তু আপনার বডি ওয়েটের একটা ভালো রিলেশন আছে। এটা কিভাবে? যারা সাধারণত হাই ফ্যাট ডায়েট খেয়ে থাকে তাদের সাধারণত দেখা যায় যে বিএমআইটা বেশি থাকে। এখন আমরা জানি যে আমাদের যে ফ্যাট সেলগুলো আছে সেখানে এবং যে মায়োমাটা আছে সেখানে অ্যারোমাটাইজেশন হয়, অর্থাৎ অ্যারোমাটাইজেশনের যে অ্যারোমাটেজ এনজাইমটা থাকে সেটা এখানে অনেক বেশি পরিমাণে থাকে। এজন্য অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা এখানে বেশি থাকে। আর আমরা জানি যে ফাইব্রয়েড হওয়ার একটা কারণ হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। এজন্য যেহেতু যারা হচ্ছে যাদের বডি ওয়েট বেশি তাদের যেহেতু অ্যারোমাটাইজেশন বেশি হয়, তাহলে তাদের কিন্তু ফাইব্রয়েড হওয়ার পসিবিলিটিও বেশি। তাহলে আপনার এখানে সুন্দর একটা কিওয়ার্ড আপনি পেলেন। এখানে কিন্তু আপনার বডি ওয়েটের সাথে একটা কোরিলেশন করে দিতে পারে আপনাকে এই সিনারিওতে। এর পাশাপাশি আপনি কি পাবেন? এখানে মেইনলি আমরা পাই হচ্ছে মেনোরেজিয়া, তারপরে পাই আমরা ডিসমেনোরিয়া, এরপরে আপনাকে হচ্ছে ইউরিনারি ইনফেকশন বা ইউরিনারি যে ডিসইউরিয়াগুলো আছে এটার কিছু সাইন সিমটমস দিতে পারে। তারপরে হচ্ছে এটার সাথে কোনো পলিপ থাকতে পারে, সিস্ট থাকতে পারে, কিন্তু মেইনলি এই জিনিসগুলো দিয়েই আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। আর এটার সাথে মেইনলি আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হতে পারে সেটা হচ্ছে এডিনোমায়োসিস। তো এডিনোমায়োসিসের ক্ষেত্রে আপনি মনে রাখবেন মেইন কিওয়ার্ডটা কিন্তু ডিসমেনোরিয়া, আর আমরা এই ফাইব্রয়েডের ক্ষেত্রে পাচ্ছি মেনোরেজিয়া। তাহলে এই যে আপনি কিওয়ার্ডগুলোকে খুব ভালো করে খেয়াল করবেন এবং আশেপাশে যে সাইন সিমটম, ইম্পর্টেন্ট সাইন সিমটমগুলো আছে এগুলোকেও কিন্তু আপনি খুব ভালো মতো খেয়াল করবেন। আর এখানে এজ একটা ফ্যাক্টর, এজটাকেও দেখতে হবে। এখন এই যে আপনি ডায়াগনোসিস করে ফেললেন, এখন আপনি কনফার্ম করবেন কি দিয়ে? এটা তো আপনি ক্লিনিক্যালি ডায়াগনোস করলেন। এখন আপনি কনফার্ম করবেন, এক্ষেত্রেও দুইটা কাজ করতে হবে। আপনাদের চিকিৎসকবৃন্দ, আপনাদের একটা কথা বলে রাখি যে আগের দিনের মতো কিন্তু এখন গদবাঁধা মুখস্থ করার দিন শেষ। অর্থাৎ এখন আপনাকে ক্লিনিক্যালি ডিসিশন নিতে হবে, ক্লিনিক্যাল আই শার্প করতে হবে। এই সিনারিওগুলো দেখেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি পরবর্তীতে ম্যানেজমেন্ট কোন দিকে যাবেন। তো দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু 2-3টা স্টেটমেন্ট দিবে যেগুলো হচ্ছে একদমই কারেক্ট, কিন্তু ওই পেশেন্টের বয়স, ওই পেশেন্টের প্যারাগ্রাভিডা, এইগুলো দেখে কিন্তু আপনাকে অনেক কিছুই ডিসিশন নিতে হবে। যেমন এই যে ফাইব্রয়েডের পেশেন্ট, তার যদি আপনাকে হচ্ছে বলে যে এটার কনফার্মেটরি ডায়াগনোসিস কি করবেন, তাহলে আপনি আগে চোখ দিবেন যে এই পেশেন্ট কি ম্যারিড নাকি আনম্যারিড। যদি আনম্যারিড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টিভিএস করতে পারবেন না। এখন যদি ম্যারিড হয় তাহলে যদি লেখা থাকে যে টিভিএস উইথ কালার ডপলার এবং আল্ট্রাসাউন্ড, অবশ্যই আপনি টিভিএস উইথ কালার ডপলারকে আনসার দিবেন।
কেন? কারণ হচ্ছে এই যে টিভিএস করি আমরা, সেখানে খুব ভালো মতো ওই ফাইব্রয়েডের লোকেশনটা বোঝা যায়, ফাইব্রয়েডের ভলিউমটাকে খুব ভালো করে আইডেন্টিফাই করা যায় এবং অ্যাসোসিয়েটেড যে সাইন সিমটম বা আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে খুব সুন্দর করে তাদেরকে লোকেট করা যায়। এর পাশাপাশি এই যে আপনি কালার ডপলার করছেন, আমরা জানি যে ফাইব্রয়েডে কিন্তু ভাস্কুলারাইজেশনটা হয়। এখন ওই ভাস্কুলারাইজেশনের জন্য আপনাকে কিন্তু ওই কালার ডপলারটা করতে দেয়, কিন্তু যদি ওটা অপশনে না থাকে, টিভিএস এবং আল্ট্রাসাউন্ড থাকে, তখনও কিন্তু আপনি টিভিএসটাকেই আনসার দিবেন যদি পার্সনটা ম্যারিড হয়। কিন্তু যদি আনম্যারিড হয় অবশ্যই আপনি ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি একটা আল্ট্রাসাউন্ড দিতে পারেন। এটা করলেই মোটামুটি আপনার কনফার্মেটরি ডায়াগনোসিস হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যাবেন হচ্ছে ট্রিটমেন্টে। অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে এই পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট, এটার ক্ষেত্রেও আপনাকে এই যে কিওয়ার্ডগুলো, বয়স, এগুলোকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে যদি দেখেন যে আপনি ওই ফ্যামিলিটা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে কিন্তু আপনি পেশেন্টকে তখন কাউন্সেলিং করবেন। তখন কিন্তু ট্রান্স অ্যাবডোমিনাল যে আমরা হিস্টেরেক্টমি করি বা হচ্ছে বায়োলেটারাল সালফিং ওভারেক্টমি করি, এই অপশনটার দিকে আপনি যেতে পারেন। কিন্তু যদি ওই পার্সনটা পরবর্তীতে ফ্যামিলি কমপ্লিট করতে চায়, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র মায়োমেক্টমি করবেন। এই যে সিনারিওগুলোতে বারবার খেয়াল করা এবং সেই অনুসারে উত্তর দেওয়া, এগুলোই কিন্তু এখন বারবার করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমেই শিখলাম যে আমরা সিনারিওগুলো বা এসবিএগুলো কিভাবে আনসার করব, এটার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্রোটোকল কিভাবে হবে। এবার আমরা আসি যে এর পাশাপাশি কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় কিন্তু বারবার আসে। যেমন ম্যাডামরা কিন্তু সিনোনিমাস ওয়ার্ডগুলো অনেক বেশি পছন্দ করেন, অর্থাৎ আপনাকে এই লিওমায়োমা দিতে পারে, ফাইব্রয়েড দিতে পারে, ফাইব্রোমায়োমা দিতে পারে। এই যে যে সিনোনিমাস ওয়ার্ডগুলো, সেগুলোর মানে বুঝে বুঝে খুব সুন্দর করে পড়ে ফেলবেন। অর্থাৎ এখানে যে লিওমায়োমা বলে, লিও মানে কি? লিও মানে হচ্ছে স্মুথ মাসেল, আর মায়োমা মানে তো আমরা জানি যে টিউমার। আচ্ছা, এর পাশাপাশি এটাকে কিন্তু ফাইব্রোমায়োমাও বলা হয়, কারণ এখানে স্মুথ মাসেলের পাশাপাশি কিন্তু ফাইব্রো টিস্যুও থাকে। আচ্ছা, তাহলে আমরা এই যে নামগুলো, যে সিনোনিমাস ওয়ার্ডগুলো, এগুলোকে খুব সুন্দর করে পড়ে ফেললাম। এরপরে আমরা কি জানবো এখান থেকে? এখানে আমরা সিনারিওসটা দেখলাম। এর পাশাপাশি আমি আপনাদেরকে রিস্ক ফ্যাক্টর সম্পর্কে একটু বলেছি। রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এটাই মনে রাখবো যে যদি নালিপ্যারাস উইমেন হয়, যদি তার বিএমআই বেশি থাকে, যদি ফ্যাট বেশি থাকে, ফ্যাট বেশি থাকলে তো তার বিএমআই বেশি থাকবে, ওয়েট বেশি থাকবে, এটাই আমরা জানি। এর পরবর্তীতে তার অ্যারোমাটাইজেশনটা বেশি হবে, ইস্ট্রোজেন বেশি থাকবে, এজন্য তার ফাইব্রয়েড হওয়ার জন্য এটা দায়ী। আর দেখা যায় যে নালিপ্যারাস উইমেনদের ক্ষেত্রে এটা বেশি হয়, অর্থাৎ যারা তারপরে যারা হচ্ছে আর্লি মেনার্কি শুরু করে, তাদের ক্ষেত্রেও এটা বেশি হয়। তাহলে এটার পাশাপাশি হচ্ছে রিস্ক ফ্যাক্টরের পাশাপাশি আমরা কি কি জানবো, যে প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কি। আপনারা দেখবেন যে দত্ত বইয়ে খুব সুন্দর করে একটা বক্স দেওয়া আছে, ওখানে হচ্ছে যদি আমরা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি, তারপরে যদি হেলদি ডায়েট খাই, তারপরে যদি হচ্ছে এখানে লেট মেনার্কি থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর একটা ব্যাপার আমরা জানি যে মেনোপোজের পরে কিন্তু হাইপো ইস্ট্রোজেনিক স্টেট হয়ে থাকে, অর্থাৎ ইস্ট্রোজেনটা আবার আমাদের মেনার্কির আগে, অর্থাৎ আমরা যখন চাইল্ডহুড পিরিয়ডে ছিলাম তখন যেরকম 10 পিকোগ্রাম ছিল, আস্তে আস্তে কিন্তু আবার সেই লেভেলে নেমে আসে। তখন কিন্তু হাইপো ইস্ট্রোজেনিক স্টেট তৈরি হয়, তখন দেখা যাবে যে আপনার ফাইব্রয়েডের যে সাইজটা সেটা কিন্তু কমে যাবে। তো চিকিৎসকবৃন্দ, আমরা তাহলে জানলাম যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। তাহলে আমরা এখান থেকে সিনারিওসটা পড়লাম, রিস্ক ফ্যাক্টর দেখলাম। এবারে আমরা দেখব হচ্ছে এটার সাইডস কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইব্রয়েড কিন্তু এই যে ইউটেরাসের বিভিন্ন পোর্শনে আছে, এটা কিন্তু নিচের দিকে সার্ভিক্সেও আছে। হ্যাঁ, এখন আমাদের মধ্যে সাধারণত আমরা বলি যে এটা সাধারণত দুই জায়গাতে থাকে, একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে সার্ভিক্স, অর্থাৎ বডি অফ দ্য ইউটেরাস এবং সার্ভিক্স। মোটা দাগে আমরা প্রথমেই এই দুইটা ভাগে ভাগ করি। এরপরে ইউটেরাসের মধ্যে আবার আমরা বলি যে ইন্টারস্টিশিয়াল পার্ট বা ইন্টারমুরাল পার্ট, অর্থাৎ যে মাস্কুলার পোর্শনটুকু আছে মায়োমেট্রিয়ামের, এইখানে যেই ফাইব্রয়েডগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল।
এই পার্টটাই কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ মোট যে পরিমাণ ফাইব্রয়েড আমাদের কর্পাস বা বডিতে থাকে তার 75% থাকে এই ইন্টারমুরাল পার্টে অথবা ইন্টারস্টিশিয়াল পার্টে। এরপরে আসবে হচ্ছে সাবসেরাস পার্ট। সাবসেরাস পার্ট বলতে আমরা বুঝি এই যে বাইরের দিকে যেটা আছে এইটাকে, এখানে আর দেখা যাচ্ছে না, এই একটাই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ইউটেরাসের বাইরের দিকে আছে। এখন এইটা কিন্তু তুলনামূলক কম খারাপ, কিন্তু এটা মাঝে মাঝে টর্শন হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এটা একটা পেডিকল তৈরি করতে পারে, অর্থাৎ এটার গোড়াটা একটু চিকন হয়ে এটা একটা বড় আকৃতি ধারণ করে মাঝে মাঝে সেটা পেঁচিয়ে যেতে পারে এবং ওই পেঁচানো অংশ থেকে কিন্তু ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে এবার সেটা আশেপাশে ঘোরাঘুরি করতে পারে। তাহলে আমরা জানি যে যেটা আশেপাশে এভাবে ঘোরাঘুরি করে তাকে আমরা ওয়েন্ডারিং বলি অথবা প্যারাসাইট বলি। তাহলে এই ফাইব্রয়েডটাকে আমরা বলবো ওয়েন্ডারিং ফাইব্রয়েড অথবা প্যারাসাইটিক ফাইব্রয়েড। সাধারণত এটার জন্য ব্লিডিং ছাড়া খুব বেশি সমস্যা হয় না, অর্থাৎ এটা ইনফার্টিলিটির জন্য দায়ী না। কিন্তু এই যে ভেতরের দিকে যে ফাইব্রয়েডটা থাকে সেটাকে আমরা বলছি সাবমিউকাস, এটাও কিন্তু আমাদের 5% ক্ষেত্রে দায়ী। কিন্তু যেহেতু এটা এন্ডোমেট্রিয়ামে চলে আসে, এজন্য অনেক সময় দেখা যায় যে আমরা যখন কনসিভ করার চেষ্টা করি বা ভেতরে যখন একটা ফিটাস থাকে, ফিটাসের গ্রোথকে এটা হ্যাম্পার করতে পারে। এবং যেহেতু এন্ডোমেট্রিয়াল শ্রেডিংটা এখানে থেকে হয়ে থাকে, তো দেখা যায় যে ফাইব্রয়েডটা যেহেতু সারফেস এরিয়াটাকে অনেক বেশি বড় করে ফেলে এবং আমাদের যে ব্লাডের যে ইয়েগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, সেগুলোকে ইমব্যালেন্স করে ফেলে, এজন্য এখান থেকে ব্লিডিং হয়। অর্থাৎ আমরা যেটা বলছি যে এটার সিমটমসের মধ্যে আছে মেনোরেজিয়া করে, এটা কিন্তু এই সাবমিউকাস পোর্শনটুকু বেশি করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাত্র 5% ক্ষেত্রে এই সাবমিউকাস ফাইব্রয়েড হতে পারে, কিন্তু সেটা খুবই ডেঞ্জারাস আমাদের জন্য। আচ্ছা, আমরা আগের স্লাইডে ফিরে আসি। তাহলে আমরা মোটামুটি এই সাইটসটুকু দেখলাম। এবারে আমরা দেখব, আমরা ডায়াগনোসিসটুকু পড়েছি, এবারে আমরা দেখব যে ডিজেনারেশন কি কি হতে পারে। ডিজেনারেশনের ক্ষেত্রে আপনারা প্রথমেই যেটা মনে রাখবেন, যদি আপনাদেরকে ম্যারিড, আনম্যারিড বা প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট এরকম কোনো কথা উল্লেখ করা না থাকে, যদি বলে সবচেয়ে কমন ডিজেনারেশন কোনটা, আপনারা অবশ্যই লিখবেন হায়ালিন ডিজেনারেশন। অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে যে 65% ক্ষেত্রে ডিজেনারেশনটা হাইলি ডিজেনারেশন হয়ে থাকে। যদি এটা আপনাদের বলে যে নন প্রেগনেন্ট অথবা কোনো কিছুই বললো না, তাহলে আপনারা হাইলিন ডিজেনারেশন দিবেন। কিন্তু যদি আপনাদের স্পেশালি মেনশন করে দেয় যে প্রেগনেন্ট পিরিয়ডে অথবা মিড প্রেগনেন্সিতে কোন ডিজেনারেশনটা বেশি হয়ে থাকে, তাহলে আপনারা লিখবেন রেড ডিজেনারেশন। তো এখানে রেড ডিজেনারেশনের ক্ষেত্রে একটা র বিফ অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, এখানে কিছুটা ফাউল স্মেলিং, কিছু ডিসচার্জ আমরা দেখতে পাই। এখানে যে বর্ণনাটা আছে এটা আপনারা খুব সুন্দরভাবে পড়ে থাকবেন, কারণ দেখা যায় যে বারবার কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। এটা ছাড়াও আমাদের এই যে সিস্টিক ডিজেনারেশন আছে, আবার হচ্ছে ক্যালসিফিক ডিজেনারেশন আছে, এটা হচ্ছে 10% ক্ষেত্রে দায়ী। যদি আপনাদেরকে বলে যে উম্ব স্টোন সম্পর্কে কি জানো, বা এইটা সম্পর্কে কোনো এমসিকিউ বা এসবিএ আসতে পারে, এখানে দেখা যায় যে ক্যালসিয়ামটা যখন জমা হচ্ছে তখন কিন্তু এটা একটা শক্ত স্ট্রাকচার বানাচ্ছে, এজন্য আমরা তখন এটাকে বলি উম্ব স্টোন। মানে মানে তো আমাদের এই যে আমরা লোয়ার অ্যাবডোমেনের যে পোর্শনটাকে বলি বা পেলভিক যে পার্টটা, সেটাকে বলি, যেখানে আমরা সাধারণত ফিটাসটা ধারণ করি। আর যেহেতু এটা স্টোন হয়ে যাচ্ছে, এজন্য আমরা এটাকে বলছি উম্ব স্টোন। তাহলে সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা ফাইব্রয়েড সম্পর্কে সম্যক একটি ধারণা পেলাম।
আপনাদের অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ধৈর্যের সাথে এই ক্লাসটা শোনার জন্য। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যে ডিসি দত্ত এবং জেফকট ব্যাচ সেটা কিন্তু চলছে, এবং আমাদের যে কম্বাইন্ড ব্যাচগুলো আছে যেখানে আপনারা এফসিপিএস এর সাথে এমএস বা ডিপ্লোমার প্রিপারেশন নিতে পারবেন, এই ব্যাচগুলো আছে। তো আপনাদের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।